দুপুর গড়িয়ে বিকেল হলো। শামসুল বাসায় এসেছেন কিছুক্ষণ আগে। খাওয়া দাওয়া করে নিজের রুমে বিশ্রাম নিচ্ছেন তিনি। রুমাইশা ঘুমাচ্ছে তার ঘরে। সারাদিনের কাজের পর ক্লান্ত লাগছিল অনেক। আসরের ওয়াক্ত হওয়ার পর আয়েশা এলেন মেয়ের রুমে। তারপর ঘুমান্ত রুমাইশাকে ডেকে তুললেন। মায়ের ডাকে আড়মোড়া ভেঙে উঠে বসল রুমাইশা। আয়েশাকে এইভাবে বোরখা পরে রেডি হওয়া অবস্থায় দেখে রুমাইশা চমকালো প্রথমে, তারপর জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ এখন তুমি? আয়েশা বিছানায় পা ঝুলিয়ে দিয়ে বসে বললেন, যশোর যাচ্ছি। তোর খালা, আমি আর জুবায়ের আমরা একটু কেনাকাটা করব আর ঘুরবো। রুমাইশা আবারও বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল, কিন্তু এখন গেলে তো ফিরতে রাত হয়ে যাবে। কাল সকালে যেতে পারতে তো। আর ওরা আসলোই দুপুরে, আর এখনই আবার ওদেরকে নিয়ে তুমি যশোর যাচ্ছ? কাজ আছে তাই যাচ্ছি, তুই বেশি বকিস। শোন, আমাদের ফিরতে বেশি রাত হলে ফ্রিজ থেকে তরকারি বের করে গরম করবি। তোর বাবা যদি মাংস খেতে না চায় তবে ডাল রান্না আছে ফ্রিজে, বের করে গরম করে দিস। আর একটা ডিম ভেজে দিস। আর ভাত রান্না করা নেই কিন্তু, কুকারে ভাত চড়িয়ে দিবি সন্ধ্যার পরপরই। 5 জনের হিসাব করে, গোলাবি না কিছু। আয়েশা বিছানা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ঠিক আছে, দিবনে। তোমরা সকাল সকাল ফিরো। আবার এখন ঘুমাস না, আসরের নামাজ পড়ে যাবে এক্ষুনি। উঠে নামাজ পড়ে রাফসানের রুমটা একটু ঠিকঠাক কর। কাল বাড়ি আসবে ও। সকাল 9টায় ট্রেন, উঠ এখন। তারপর চলে গেলেন বাইরে। রুমাইশা আরও কিছুক্ষণ দম মেরে শুয়ে থেকে অবশেষে উঠল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে নিল। তারপর গেল রাফসানের রুমে। রুমটা ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে বেডশিট আর বালিশের কভারগুলো বদলে সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রুমটা পরিপাটি করে রাখলো। রাফসান খুব গোছানো মানুষ। কোথাও একটুখানি ময়লা দেখলে সাথে সাথে চিল্লানো শুরু করে। রুমাইশা আর আয়েশা তো সারাক্ষণ রাফসানের বউয়ের কপাল নিয়ে কথা বলে। যেই মেয়ে আসবে তার সারাক্ষণ ঝাড়ামোছা করতে করতেই দিন চলে যাবে, অন্য কাজের টাইমই পাবে না। রুম গোছানো যখন শেষের পথে তখন হঠাৎ সাফিন এলো বাইক নিয়ে। রুমাইশা বাইকের শব্দ শুনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল সাফিনকে। রাফসানের আলনাটা তখন অর্ধেক গোছানো হয়েছে, বাকিটা ওভাবে রেখেই বাইরে চলে আসলো। বাইকের শব্দে শামসুলও বের হয়ে এসেছেন, কিন্তু সাফিন এসেছে দেখে একটু বেজার হলেন তিনি। রুমাইশা একবার বাবার দিকে দেখলো। সাফিন এসেছে দেখে বাবা খুশি হননি দেখে মন খারাপ হলো ওর। সাফিন বাইকটা একপাশে পার্ক করে রেখে শামসুলের কাছাকাছি এসে খুব হাসি হাসি মুখ করে কুশল বিনিময় করলো, কিন্তু শামসুল কোনো রকমে মাথাটা নাড়িয়ে আবারও রুমে চলে গেলেন। সাফিনের মুখের হাসি হাসি ভাবটা হঠাৎ করে নিভু নিভু হয়ে গেল যেন, কিন্তু রুমাইশা সাথে সাথে ওকে ইশারা করে মন খারাপ করতে বারণ করে বলল, দাঁড়িয়ে আছিস কেন? আয় বস, আমি তোর জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করি। তারপরই নিচু স্বরে বলল, তোর মামার আচরণে কিছু মনে করিস না। ওনার বউ ওনাকে রেখে ঘুরতে গেছে, তাই ওনার মন ভালো নেই। তারপর চোখ টিপ দিয়ে চলে গেল রান্নাঘরে। রুমাইশার কথায় মুখে একটু হাসি এনে সোফায় বসলো সাফিন। কিছুক্ষণের মাথায় রুমাইশা চানাচুর, বিস্কিট, কয়েক টুকরো ফল আর চা করে নিয়ে আসলো সাফিনের জন্য। ট্রেটা টি টেবিলের উপরে রেখে জিজ্ঞেস করলো, হঠাৎ আমাদের বাড়িতে আসলি যে, কোনো কিছু না জানিয়ে? সাফিন প্লেট থেকে চায়ের কাপটা তুলে নিতে নিতে বলল, কেশবপুরে গিয়েছিলাম সোনিয়া ফুপ্পির বাসায়। ফেরার সময় ভাবলাম একটু ঘুর দিয়ে তোমার সাথে দেখা করে যাই, কিন্তু তোমার কাজের বেডি জয়িনার মতো লাগছে কেন, তাই বলো আগে। রুমাইশা নিজের কোমরে বাঁধা ওড়নার গিট খুলতে খুলতে হেসে বলল, রাফসান ভাইয়া আসছে কাল সকালে ট্রেন 9টায়। মা, বড় খালা আর জুবাইরের সাথে যশোর গিয়েছে খানিক আগে। খালারা এসেছে দুপুরের দিকে, রাতে থাকবে। মা যাওয়ার আগে বলে গিয়েছে ভাইয়ার রুমটা একটু গোছাইতে। জানিসই তো ওর ওসিডি আছে, সব কিছু একদম পারফেক্ট হওয়া চাই। সাফিন চায়ে চুমুক দিতে দিতে বলল, মামি হঠাৎ যশোরে গেল এই অসময়ে, গুরুতর কিছু নাকি? আর এই জুবাইর তোমার সেই খালাতো ভাই না, যেটা ইত্যাদিতে থাকতো? হ্যাঁ সেই। মায়েরা কেন গিয়েছে আমাকে ক্লিয়ার করে কিছু বলেনি। কেনাকাটা আছে নাকি কিছু, আর একটু ঘোরাঘুরি করবে। তবে এই জুবাইরের শালাকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। সাফিন খাওয়া থামিয়ে জিজ্ঞেস করলো, কেন, কিছু করেছে নাকি ও?
আরে আর বলিস না, কেমন তর করে যে তাকিয়ে থাকে, মনে হয় জীবনে আর মেয়ে দেখেনি। সব সময় কেমন একটা লুচ্চা লুচ্চা নজর। শয়তানটা আগে ভালো ছিল, ইতালি থেকে ফিরে পুরো অসভ্য হয়ে গেছে। সাফিন মাথার ভেতরে কথাগুলো কোট করে নিল। বাড়ি গিয়ে সোজা ভাইয়ের কাছে নিউজ দিতে হবে। চাটা শেষ করে কাপটা রেখে দিল আবারও জায়গা মতো। তারপর রুমেশের দিকে তাকিয়ে বলল, ওর থেকে একটু দূরে দূরে থাকো আপু। আর যেহেতু রাতেও থাকবে ওরা, তাই সাবধানে থাকো। এসব ছেলেরা খুব ধুরন্ধর হয়। রাফসান ভাইয়া বাড়িতে আসলে আর চিন্তা নেই, ভাইয়াই টায়ার করে ফেলবে যদি দেখে এরকম অবস্থা। তাইলে প্রত্যুত্তরে ওপর নিচে মাথা নাড়ালো রুমাইশা। সাফিন একটা পেয়ারের স্লাইস তুলতে তুলতে বলল, আমি আর বসবো না আপু, বেশি দেরি করলে ফিরতে রাত হয়ে যাবে, মা বকবে তখন। তুমি থাকো, মামির সাথে তো দেখা হলো না, নেক্সট টাইম দেখা করবো নি। রুমাইশা ভ্রু কুচকে বলল, এলি কেবল 10 মিনিটও হয়নি, এর মাঝে আবার যাবো যাবো করছিস? তাইলে আসলি কেন? সাফিন দুষ্টু হাসি দিয়ে বলল, দেখতে এলাম আমার হবু ভাবিকে। তুমি তো শীঘ্রই আমাদের বাড়িতে পার্মানেন্ট পার্সন হতে চলেছ, তো সেটা তাড়াতাড়ি হও। আমার বয়স হয়ে যাচ্ছে, বাড়িতে এসে চাচু ডাক শোনাও তাড়াতাড়ি। সাফিনের কথাই লাল হয়ে গেল রুমাইশা। ও বাচ্চা হবে? ওর আর সাফওয়ানের বাচ্চা? হায় হায়, কি লজ্জার ব্যাপার। ও আর সাফওয়ান একান্তে সময় কাটাবে, একেবারে হালাল ভাবে। ইস, ভাবতেই কাটা শিউরে উঠছে। সাফিন রুমাইশার এমন মিঙে যাওয়া দেখে হি হি করে হাসলো। তারপর বলল, পিচ্ছি একটু বড় হলেই বাইকে নিয়ে ঘুরে বেড়াবো সারাদিন, তোমাদের কাউকে তো আর তখন লাগবে না, আমি একাই ওর জন্য যথেষ্ট। রুমাইশা সাফিনের মাথায় একটা চাটি মেরে বলল, চুপ কর, আর একটা কথাও বলবি না তুই। বাড়ি যা, তোর মা বকবেন। সাফিন চাটি খেয়েও দমে গেল না, উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ডাবল হলে বেশি ভালো হয়, একটা আমার কাছে থাকলো আর অন্যটা তোমাদের কাছে, সবাই খুশি। রুমাইশা ওর দিকে চোখ গরম করে তাকালো। সাফিন সেটা দেখে বলল, ঠিক আছে, থাকেন আপনি, আমি গেলাম। আপনি দ্রুত আসেন আমাদের বাড়িতে। ওই হাতির মতো ছেলের দায়িত্ব নিয়ে আমার মা আর পেরে উঠছে না, আপনি এলে বড়ই উপকার হয়। এসব বলে আবারও একটু হেসে শামসুলের রুমের দিকে গেল। দরজার কাছে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, মামা, আমি বাড়ির দিকে যাচ্ছি, আপনি যাবেন মামিকে নিয়ে? শামসুল এইবার কথা বললেন, ঠিক আছে, সাবধানে যাস, সন্ধ্যা হয়ে গেছে, আবার আসিস তোর মাকে নিয়ে। সাফিন আচ্ছা বলে বাইরে বেরিয়ে বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট দিল। রুমাইশা এলো ওর পেছন পেছন। গেট খুলে দিলে বাইক নিয়ে সাফিন রওনা দিল বাড়ির দিকে। শামসুল রুমে বসে রুমের জানালা দিয়ে সাফিনের যাওয়ার দিকে দেখছিলেন। তিনি আছেন মহা বিপদে। রুনিয়াকে অসম্ভব ভালোবাসেন তিনি, সেই সাথে সাফওয়ান আর সাফিনকেও। 16 বছর আগে যেদিন রুনিয়া হাত জোর করে কান্নাকাটি করেছিল সাফওয়ানের নাম না বলতে, সেদিন শুধুমাত্র সাফওয়ানের নিষ্পাপ মুখের দিকে তাকিয়েই তিনি আয়েশাকে বলেন ব্যাপারটা চেপে যেতে। কিন্তু বোনের উপরে অনেক অভিমান হয় ওনার। তারপর সেই ঘটনার বেশ কয়েক বছর পর থেকে বোনের সাথে আবারও যোগাযোগ করেন তিনি। সাফওয়ানের জায়গায় নিজের রাফসানকে কল্পনা করতেন তিনি সব সময়, যে তিনি রুনিয়ার জায়গায় থাকলে কি করতেন। রুনিয়া যা করেছে তাই তো করতেন। সাফওয়ান সিঙ্গাপুরে চলে যাওয়ার খবর তিনি জানতে পারলেন আরও 3 বছর পর। সাফওয়ানের যে বিকৃতি ঘটেছে সেটাও রুনিয়া জানান শামসুলকে। কিন্তু সাফওয়ানের দাদুর করা অপরাধের কথা সেদিনই জানতে পারলেন তিনি। সাফওয়ানের বিকৃতির কথা জানার পর থেকেই সাফওয়ানের জন্য খারাপ লাগতো ওনার প্রচণ্ড, কিন্তু মেয়ের আঘাতের কাছে বারবার হেরে যেতেন। মনের ভেতর থেকে বারবার আওয়াজ আসলেও কখনো খোঁজ নেননি তিনি। সাফওয়ান দেশের আসার পর কলেজে জব নিলে রুনিয়া ফোন করেছিল শামসুলের কাছে, কিন্তু শামসুল অন্য কাজে ব্যস্ত ছিল বিধায় ফোন তুলতে পারেনি। পরবর্তীতে কল দেবে সেটাও ভুলে গেছে, যার জন্য রুনিয়াও আর দ্বিতীয়বার বলেননি। বোনটা তার বরাবরই এমন, নিজের জেদ বজায় রেখে চলে সব সময়। এখন যেমন চলছে সাফওয়ানকে রুমির সাথে বিয়ে দেওয়ার জন্য। বিয়ের বিষয়টা নিয়ে আজ কয়েকদিন ধরে ভাবছেন তিনি। সাফওয়ান ছেলে হিসেবে খারাপ নয়, বরাবরই প্রচুর প্রোটেক্টিভ ও রুমির জন্য। ছোটবেলায় সাফওয়ান রুমাইশার জন্য কি কি অপকর্ম করেছে তার অনেক কিছুই রাফসানের থেকে শুনেছেন তিনি। ওনার ভয় হতো কবে না জানি ছেলেটা বড় ধরনের কোনো বিপদে পড়ে যায়, কিন্তু এখন সে ভয় ভেঙে গেছে। এখন সাফওয়ান নিজেই তো অন্যদের জন্য একটা বিপদ।
ভয়ঙ্কর বিপদ। মেয়েকে সাফওয়ানের কাছে দিতে তার অসুবিধা নেই, কিন্তু ওর যে তাতে বিষ। স্বামী স্ত্রীর সম্পর্কে ঘনিষ্ঠতার সময় যদি ভুলবশত সাফওয়ান আঘাত করে ফেলে রুমির যদি আবারও কিছু হয়ে যায়, সেই ভয়ে আঘাতে সাহস পাচ্ছেন না তিনি। কিন্তু সাফওয়ানকে রিজেক্ট করতে মন সায় দিচ্ছে না। ও যথেষ্ট ভালো ছেলে, যে ছেলে কষ্ট করে বড় হয়েছে, জীবনে কঠিন সময় একা হাতেই সামলে নিয়েছে, তার কাছে নির্দ্বিধায় মেয়ে দেওয়া যায়। সমস্যা ওই একটা জায়গাতেই, রুমির সেফটি। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেললেন শামসুল। রুমাইশা সাফিনকে বিদায় দিয়ে ডাইনিং দিয়ে হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছিল। মেয়েকে দেখে ডাকলেন শামসুল। রুমাইশা বাবার ডাক শুনে গেল সেদিকে। রুমে ঢোকার পর শামসুল ইশারা করলেন রুমিকে তার পাশে বসতে। রুমাইশা বসলো বাবার পাশে। শামসুল আজ কয়েকটা দিন ভালো করে কথা বলেনি ওর সাথে, এখন নিজে থেকে ডেকেছে দেখে খুশি হলো অনেক। শামসুল রুমাইশার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বললেন, তোকে কিছু কথা বলতে চাই। রুমাইশা ইশারা করে বোঝালো বলতে। শামসুল বলতে শুরু করলেন, তুই আমার মেয়ে, অনেক আদরের বলতে গেলে। বাবা হিসেবে আমার একটা দায়িত্ব আছে তোর প্রতি। আমি আমার জায়গা থেকে যথাযথ চেষ্টা করব সেই দায়িত্ব পালনের। আমি সারা জীবন ভেবেছি তোর জীবনসঙ্গী নির্বাচনের ভারটা আমি তোর উপরই দেব, কারণ সংসারটা আমি করব না বা তোর মা করবে না, করবি তুই। তাই বিয়ে শাদীর ক্ষেত্রে তোর মতামতই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। রুমাইশা মনোযোগ দিয়ে শুনল বাবার কথা। একটু বিরতি নিয়ে শামসুল আবার বললেন, সাফওয়ানকে আমি আমার ছেলের মতো করেই দেখি, ওর ছোটবেলা থেকেই। ও সুস্থ স্বাভাবিকভাবে জন্মানোতে রুনিয়ার পরে সবচেয়ে বেশি খুশি হয়তো আমি হয়েছি। এমন না যে আমি ওকে এখন অপছন্দ করি। ওর ব্যক্তিত্ব, দায়িত্ববোধ, পজিটিভনেস, সামর্থ্য সব দিক থেকেই অনেক এগিয়ে ও অন্য অনেকের থেকে। সে হিসেবে পাত্র হিসেবে ও মোটেও খারাপ না। ও যদি স্বাভাবিক থাকতো, অন্য 10টা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতো, তাহলে আমার কোনো আপত্তি থাকতো না ওর সাথে তোকে বেঁধে দিতে। কারণ রুনিয়া তোকে মেয়ের মতো করেই যত্ন করে। তখন আর কোনো চিন্তা থাকতো না যে আমার মেয়ে কোথায় কার কাছে পড়বে, সে তাকে ভালো রাখবে কি না, শ্বশুর শাশুড়ি কেমন হবে, সব দিক থেকে চিন্তামুক্ত থাকতাম আমি। কিন্তু সাফওয়ান তো অস্বাভাবিক। আমি জানি না তোদের ভেতর সম্পর্ক কেমন, কতখানি গভীর, আমি আর জানতেও চাই না। আর সেদিন যা বলেছি সেগুলো রাগের মাথায়, মন থেকে বলিনি। এখন তুই আমার পার্সপেক্টিভ থেকে আর একবার ভেবে দেখ, নিজের দিক থেকেও ভেবে দেখ যে তুই ওর সাথে ভালো থাকতে পারবি কিনা। তোর যদি কোনো সমস্যা না হয়, তুই যদি মানিয়ে নিতে পারিস ওর সাথে, যদি ওর সাথে ভালো থাকতে পারিস, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। তোর মাকেও আমি বুঝিয়ে বলবো। কিন্তু তুই আগে ভেবে দেখ ভালোভাবে, ভেবে আমাকে জানা। রুনিয়াকে আমি অনেক কম বেশি কথা শুনিয়েছি সেদিন, ওর সাথেও কথা বলা দরকার, কিন্তু সেটা তুই তোর সিদ্ধান্ত জানানোর পর বলবো। শামসুল থামলেন কথাগুলো বলে। রুমাইশার চোখে মুখে আনন্দ ঝিলিক দিয়ে উঠল, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। শামসুল সেটা দেখলেন, তারপর বললেন, ভেবে দেখ আরও একবার, সময় নে, কাল সকালে জানাস আমাকে। তোর ফুপি রাগ করে আছে আমার ওপর, ওকে এত কথা বলায়। ওর সাথে কথা বলে মিটমাট করতে হবে সব। বাবার এমন সুন্দর মন মানসিকতায় রুমাইশার মন ছুঁয়ে গেল। ও বিছানা থেকে উঠে দাঁড়িয়ে শামসুলের উদ্দেশ্যে আচ্ছা বাবা বলে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রুমে গিয়ে দরজাটা লক করে আনন্দে লাফাতে লাগলো। ফোনটা তুলে সাফওয়ানকে মেসেজ দেওয়ার জন্য ফোনের সুইচ টিপলো, কিন্তু ফোনের স্ক্রিনে আগে থেকেই সাফওয়ানের মেসেজের নোটিফিকেশন এসে বসে আছে দেখে আরও খুশি হলো। কিন্তু মেসেজটি ওপেন করতেই খুশির বদলে দ্বিধা এসে ভর করলো ওর মনে। সাফওয়ান লিখে পাঠিয়েছে, তুই যদি কখনো জানতে পারিস যে আমি তোর থেকে কিছু লুকিয়েছি, আর যদি সেটা গুরুতর কিছু হয়, তাহলে কি তুই আমাকে ছেড়ে চলে যাবি? মেসেজটি পড়ে দ্বিধান্বিত হয়ে গেল রুমাইশা। কি লুকাবে সাফওয়ান ওর থেকে, আবার সেটা নাকি গুরুতর কিছু। কিন্তু সাফওয়ান তো ওর খারাপ চাইবে না কখনো, তাই কিছু যদি লুকিয়েই থাকে তাহলে তাতে নিশ্চয়ই ভালোর জন্য। সেটাতে হয়তো ওর কোনো ক্ষতি হবে না, বরং সেটা জানলেই হয়তো ওর ক্ষতি হবে। কিছুক্ষণ ভেবে চিন্তে রুমাইশা উত্তর করলো, আপনি যদি কিছু লুকিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমার ভালোর জন্যই। সেই বিশ্বাস আমি রাখি আপনার প্রতি। আশা করি আপনি কখনোই আমার সেই বিশ্বাস ভাঙবেন না। মেসেজটি দেওয়ার পরও মনের ভেতর কেমন খুঁতখুত করতে লাগলো ওর, কিন্তু সেটাকে বেশি পাত্তা দিল না রুমাইশা।
সাফওয়ানকেও ভালোভাবেই চেনে। সাফওয়ান যদি মনে করে কিছু কথা রুমাইশার না জানাই ভালো, তবে সেটা না জানাই থাক। যেটাতে ভালো হবে সেটাই হোক ওর সাথে, খারাপ কিছু না হোক। রাত প্রায় 9টা বাজে। আয়েশারা এখনো ফেরেননি। রুমাইশা একবার কল করেছে কিন্তু ধরেননি আয়েশা। বড় খালার নাম্বারটাও নেই তার কাছে। শামসুলও বেশ চিন্তিত, আয়েশারা না আসলে খেতেও বসতে পারছে না তারা। মনের ভেতরে অশান্তি হচ্ছে, আবার খিদেও পেয়েছে। উনি নিজেও একবার কল করেছেন কিন্তু আয়েশা ধরেনি। রুমাইশা খাবার গরম করছে রান্নাঘরে। তরকারিগুলো গরম করে একটা একটা করে ডাইনিং টেবিলে এনে রাখছে। কুকার থেকে গরম ভাতটা নামিয়ে নিয়ে এলো ডাইনিংয়ে। শামসুল পায়চারি করে বেড়াচ্ছেন তার রুমের সামনে দিয়ে। রুমাইশা বাবাকে এত চিন্তিত দেখে কয়েকবার বলল চিন্তা না করতে, সহি সালামতেই পৌঁছাবে তারা বাড়িতে। কিন্তু শামসুল পায়চারি করেই যাচ্ছেন। রুমাইশা একবার খেতেও ডাকলো বাবাকে, কিন্তু শামসুল এলেন না। রাস্তার দিকে বারবার উকিঝুঁকি বেড়ে হাঁটতে লাগলেন এদিক ওদিক। রুমাইশা বাবার অস্বস্তিটা টের পেয়ে আর জোর করলো না। খাবারগুলো ঠিকঠাকভাবে ঢেকে রেখে নিজের রুমে চলে গেল। 3rd ইয়ারের বুকস লিস্ট দিয়েছে। কোন কোন বইগুলো কিনতে হবে সেটা হিসাব করে টাকা নিতে হবে বাবার থেকে। বিছানায় বসে হোয়াটসঅ্যাপে বান্ধবীদের সাথে সেগুলো নিয়ে আলাপ করতে বসলো। কিছুক্ষণ পর গেটের কাছে একটা অটো এসে থামলো। খলবল করতে করতে আয়েশা, জুলেখা আর জুবাইর নামলো গাড়ি থেকে। হাতে তাদের এক গাদা শপিং ব্যাগ। তাদের আসার আওয়াজ শুনে শামসুল এগিয়ে এলেন। এত শপিং ব্যাগ দেখে তিনি আয়েশাকে জিজ্ঞেস করলেন, কি কেনাকাটা করেছো এত? দেখে তো মনে হচ্ছে যশোরের সব দোকানপাট তোমরাই লুট করে নিয়ে এসেছো। আয়েশা হেসে বললেন, হ্যাঁ তাই করেছি। রুমে এসো, কথা আছে তোমার সাথে। তারপর জুলেখা আর জুবাইরকে নিয়ে গেস্ট রুমের দিকে গেলেন আয়েশা। মায়ের আসার শব্দ শুনলেও বের হলো না রুমাইশা। বইয়ের লিস্ট করতে ব্যস্ত সে। আয়েশা জিনিসপত্রগুলো গেস্ট রুমে রেখে নিচের রুমে এসে বোরখা ছাড়লেন। তারপর হাত মুখ ধুয়ে শামসুলের কাছে গিয়ে বসে ধীরে সুস্থে বললেন, রাফসানের বাবা, আমি তোমাকে না জানিয়ে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমাদের মেয়েকে নিয়ে। আশা করি সেটাতে তোমারও অমত হবে না। শামসুল ফোনে অফিসের মেসেজ চেক করছিলেন। আয়েশার কথা শুনে নড়ে চড়ে বসলেন তিনি। ফোনটা পাশে রেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, রুনিকে নিয়ে আবার কি সিদ্ধান্ত নিয়েছো? কি রকম সিদ্ধান্ত? আয়েশা কিছুক্ষণ ইটি করে গলা খাকারি দিলেন। তারপর বললেন, রুমির বিয়ের সিদ্ধান্ত। আমি জুবাইয়ের সাথে রুমিকে বিয়ে দিতে চাচ্ছি। ও ছেলে ভালো, ইতালি থেকে পড়েছে। ওইখানে ওর জবও হয়ে যাবে খুব শীঘ্রই। আর জব হয়ে গেলে রুমিকে নিয়ে ও ইতালিতে চলে যাবে, সেখানেই থাকবে। সিটিজেনশিপেরও আবেদন করেছে ও। শামসুল অবাক হলেন আয়েশার কথায়। পরক্ষণে বললেন, এত কিছু ভেবেছো আর আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না? তাছাড়া রুমির মতামত কি? ও কি রাজি এই বিয়েতে? আয়েশা মুখ অন্যদিকে ঘুরিয়ে বললেন, ওর রাজি কি আর অরাজি কি? আমরা যেখানে চাইবো বিয়ে ওর সেখানেই হবে। আর তোমাকে বলিনি, ভাবছিলাম সব কিছু গোছগাছ করে তারপর তোমাকে বলবো। শামসুল বিস্মিত হয়ে বললেন, সব কিছু গোছগাছ করে বলতে কি গোছগাছ করে? আর রুমাইশার মত না নিয়ে তুমি ওকে বিয়ে দেওয়ার কথা ভাবছো কিভাবে? এখন সেই যুগ নেই যে তুমি জোর জবরদস্তি করে ওকে যার তার সাথে বিয়ে দিয়ে দিবা। রুমির মতামতের তো একটা মূল্য আছে নাকি? তাছাড়া সাফওয়ানকে ও পছন্দ করে। সাফওয়ানের সাথে ওর বাগদানও হয়ে গেছে। আয়েশা ঝাঁঝিয়ে উঠলেন, বললেন, যুগ নেই, যুগ বানিয়ে নেব। ও যদি ওইসব না করতো তাহলে আমি অবশ্যই ওর মতামত নিতাম। সাফওয়ানকে আমি অপছন্দ করি না, কিন্তু পছন্দও করি না। সেটার কারণ তুমি ভালোভাবেই জানো। আর ও যদি কিছুটা স্বাভাবিক হতো তাও মেনে নেওয়া যেত, কিন্তু ও অস্বাভাবিক। মানুষের সামনে আমরা ওকে কিভাবে নিয়ে যাব? মানুষ জানতে চাইবে না, দেখতে চাইবে না যে আমাদের জামাই কেমন, কি করে? তখন কি উত্তর দিবা তুমি? আমাদের জামাই জঙ্গলি, যাকে তাকে কামড়ে বেড়ায়, এই বলবা? রুমির বিয়ে সাফওয়ানের সাথে মোটেই আমি দিতে রাজি না। আর গোছগাছ বলতে বিয়ের শপিং করে নিয়ে এসেছি আমরা। তুমি এখানে কোনো অমত করবা না। জুবাই যথেষ্ট ভালো ছেলে, ওর একটা ফিউচার আছে, রুমিকেও ভালো রাখবে। আর এসব সাফওয়ান টাফওয়ান ও বিয়ের কয়েকদিন পরে ভুলে যাবে।
জামাইয়ের কাছাকাছি থাকলে। তাই তুমি আর এসব নিয়ে ভেবো না। রুমিকে কীভাবে বিয়েটা করাতে হয় তা আমি ভালোভাবেই জানি। তুমি কোনো বাগড়া দিতে আইসো না। শামসুল বসে রইলেন থম মেরে। আয়শা তো ঠিক কথাই বলেছে, মেয়ের জামাইকে তো মানুষের সামনে নিতে হবে, তখন কি হবে? আর সাফন তো কখনোই কারো সামনে আসতে চাইবে না, মুখ খুলতে চাইবে না। তখন তো বিপদ আরো বাড়বে, মানুষ তো ওকে অসামাজিক বলবে। আর তাছাড়া মেয়েটারও তো লাইফ রিস্ক আছে, তার থেকে তো জুবাইরই ভালো। ভালো জায়গায় পড়াশোনা করেছে, ইতালিতে জব নিয়ে সেটেল হবে, মেয়েকেও নিয়ে যাবে, এটা তো অনেক ভালো বিষয়। এখানে অমত করার মতো কিছুই নেই। কিন্তু উনি তো মেয়েকে বলে ফেলেছেন যে সাফওয়ানের সাথে মেয়ের বিয়ে দিতে তার কোনো আপত্তি নেই। মেয়ে কি এখন তাকে বিশ্বাসঘাতক ভাববে? কিন্তু ভাবলেও তো কিছু করার নেই। সে বা তার স্ত্রী যা করেছেন মেয়ের ভালোর জন্যই তো করছেন। হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর ঠিকই মানিয়ে যাবে। আর একটা বাচ্চা হলে তো আর কখনো কোনো কথাই হবে না। কিন্তু তারপরও মেয়ের মতামত না নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিতে তার মন সায় দিচ্ছে না। শামসুলের ভাবুক চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে আয়শা বললেন, অত ভাবার কিছু নেই, সময় হলে সব ঠিক হয়ে যাবে। এখন যে সিদ্ধান্ত নিতে তুমি দোটানায় ভুগছো, একদিন দেখবে সেই সিদ্ধান্তই তুমি সঠিক নিয়েছিলে। তুমি যদি এখন অনুমতি দাও তাহলে আমি বিয়ের কাজ শুরু করব। আজ রাতে তো আর সম্ভব না, কাল দুপুরের পরপরই বিয়ে পড়িয়ে ফেলবো। তেমন কেউ জানবে না, শুধু আমরাই। বিয়েটা বাড়িতেই হবে, আশেপাশের কেউ জানতে পারবে না। ভালোই হয়ে গেলে জুবাইর রাফসান আসার পরপরই রুমিকে নিয়ে চলে যাবে ওদের বাড়িতে, কোনো সমস্যা থাকবে না। আর একবার বিয়ে হয়ে গেলে সাফওয়ানও আর কোনো ঝামেলা করার সুযোগ পাবে না। শামসুল আর ভাবলেন না, যা হবে ভালোই হবে। জুবাইরকেও তো উনি ভালোভাবেই চেনেন, দেশের বাইরে যাওয়ার আগে খুব ভদ্র আর শান্তশিষ্টই ছিল, এখনো তেমনই আছে নিশ্চয়ই। রুমির খারাপে থাকবে না। তাছাড়া মেয়ে বাইরের দেশে সেটেল হবে মানে তো অনেক ভালো ব্যাপার, তাই না? সেখানের পরিবেশ এখানের পরিবেশের থেকে কত উন্নত। রুমি ভালোই থাকবে। আর কোনো কিছু না ভেবে শামসুল আয়েশার হ্যাঁতে হ্যাঁ মেলালেন। স্বামীর সম্মতিতে আয়েশা সন্তুষ্টির হাসি দিলেন, তারপর চলে গেলেন সোজা রুমাইশার রুমে। রুমাইশা বিছানায় আধা শোয়া অবস্থায় বসে গুগল থেকে এক একটা বইয়ের PDF নামাচ্ছিল। আয়েশা ঘরে ঢুকে রুমাইশার কাছে গেলেন। রুমাইশা কিছু বুঝে ওঠার আগেই খপ করে ওর হাত থেকে ফোনটা নিয়ে নিলেন। রুমাইশা মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আয়েশা বললেন, বাইরে আয়, সবাই বসে আছে বাইরে তোর জন্য। রুমাইশা অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ যাচ্ছি, কিন্তু তুমি আমার ফোন নিয়ে নিলে কেন? আমি তো ফোন এমনিতেও রেখেই দিতাম। আর আমি একটা ফাইল ডাউনলোড করছি, এখনো হয়নি। তুমি ফোনটা দাও, ওটা ডাউনলোড করে একটু চেক দিয়ে আমি আসছি এক্ষুনি। আয়েশা তীর্যক কণ্ঠে বললেন, ফোন পাবি না, তোর ফোন আমার কাছেই থাকবে আগামী কিছুদিন। এখন বাইরে যা, সবাই অপেক্ষা করছে। রুমাইশার মনে ভয় ঢুকে গেল। মায়ের মনে কি চলছে সেটা বুঝতে চেষ্টা করলো। কম্পিত গলায় বলল, আমার ফোন তোমার কাছে কেন থাকবে? ফোনে কি সমস্যা? আয়েশা এবার ধমক দিয়ে বললেন, এত বেশি কথা বলিস কেন তুই? তোকে বাইরে যেতে বলা হয়েছে, ব্যাস তুই বাইরে যাবি। এত প্রশ্ন করিস কেন? দ্রুত যা, তোর বাবা খালা সবাই বসে আছে। রুমাইশার মাথার ভেতর রেড সিগন্যাল দিল। মা কোনো একটা গন্ডগোল পাকাতে চলেছে, কিন্তু সেটা ঠিক কি সেটা বুঝতে গেলে ওর বাইরে যাওয়া ছাড়া উপায় নেই। সাফনকেও তো কিছু জানানোর সুযোগ নেই, আর ফোনও তো মায়া নিয়ে নিল। মায়ের দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে বিছানা থেকে নামলো রুমাইশা, তারপর দরজা টেনে ডাইনিং এর দিকে এগোলো। আয়েশা এলেন পেছন পেছন। ডাইনিং এ সোফায় বসে আছে শামসুল, তার বিপরীতে বসে আছে জুলেখা আর জুবাইর। জুবাইরের মুখে মিটিমিটি হাসি, জুলেখারও তাই। শুধুমাত্র শামসুল মুখ ভার করে আছেন। ওনার মুখের অভিব্যক্তি দেখে বোঝার উপায় নেই যে উনি আসলে কেমন মুডে আছেন। রুমাইশা এসে দাঁড়ালো বাবার পাশে। জুলেখা হাসি মুখে রুমাইশার হাত ধরে বললেন, আয় মা, আমার পাশে বস। তারপর ওকে হাত ধরে নিজের পাশে নিয়ে বসালেন। রুমাইশা খালার পাশে বসে বাবার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো একবার। শামসুলের চোখ পড়তেই তিনি চোখ ফিরিয়ে নিলেন। মেয়েকে একরকম কথা দিয়ে আবার অন্যরকম কথার অপরাধ বোধে ভুগছেন তিনি। বোনের সামনে কিভাবে গিয়ে দাঁড়াবেন সেটাও মাথার ভেতরে ঘুরছে। জুলেখার থেকে তিনি যে রুনিয়াকে বেশি বিশ্বাস করেন, আর সেই বিশ্বাসের মাত্রা যে কতটা বেশি সেটা শুধু তিনিই জানেন।
কিন্তু জুলেখাও হয়তো তার মেয়েরকে অযত্নে রাখবে না। চিন্তায় কিলবিল করা মাথাটা ভারী হয়ে ক্রমশ নিচের দিকে ঝুঁকে গেল যেন শামসুলের। রুমাইশা কেমন যেন সাহস হারিয়ে ফেলছে। এরা আসলে কেন এভাবে সাজিয়ে গুছিয়ে এখানে বসেছে তার কোনো আগা মাথা বের করতে পারছে না ও। আয়েশা শামসুলের পাশে বসে শামসুলকে বারবার ইশারা দিচ্ছেন রুমিকে বিয়ের কথাটা বলতে, কিন্তু শামসুল অসম্মতি জানালেন প্রত্যেকবার। শেষে আয়েশাই কথাটা তুললেন। গলা খাকারি দিয়ে তিনি বললেন, রুমি, আমরা তোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি, তোর বাবা, আমি, রাফসান সবাই মিলে। আর যে সিদ্ধান্ত নিয়েছি সেটা অবশ্যই তোর ভালোর জন্যই, কারণ আমরা তোর পরিবার, আমরা কখনোই তোর খারাপ চাইবো না। আর পরিবারই একমাত্র জায়গা যেখানে মানুষগুলো তাদের প্রিয় মানুষদেরকে সবসময় সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করে। রুমাইশা মনোযোগ দিল মায়ের কথায়। আয়েশা কিছুক্ষণ থেমে আবারও বললেন, তুই তো জুলেখা খালাকে জন্মের পর থেকেই চিনিস। তোর খালা অনেক ভালো মনের মানুষ, আর তোর জুবাইয়ের ভাইয়াও অনেক ভালো একটা ছেলে। সে বাইরে থেকে পড়াশুনো করেছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে, সেখানে জব হয়ে যাবে কিছুদিনের মধ্যে, সেখানে সেটেল হবে আর বিয়ের পর তোকে নিয়ে যাবে। সে ছেলে হিসেবে খুবই উপযুক্ত সব দিক দিয়ে, তাই আমরা চাচ্ছিলাম জুবাইরের সাথে তোর বিয়েটা দিতে। মায়ের কথায় যেন রুমাইশার হৃদস্পন্দন থেমে গেল। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মায়ের দিকে। আয়েশা কথা বলেই যাচ্ছেন, কিন্তু তার একটি কথাও কর্ণগোচর হলো না রুমাইশার। ওর কানে শুধু একটা কথাই বাজতে লাগলো, আমরা চাচ্ছিলাম জুবাইরের সাথে তোর বিয়েটা দিতে। রুমাইশার মাথার ভেতরটা ঘুরে উঠল, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। অবিন্যস্ত দৃষ্টিতে বাবার দিকে একবার তাকালো, কিন্তু শামসুল নিচের দিকেই তাকিয়ে আছেন। মেয়ের চোখে চোখ মেলানোর সাহস পাচ্ছেন না তিনি। রুমাইশার মনে হলো যেন ওর চারপাশের পৃথিবীটা হঠাৎ করেই ঘুরছে। প্রচন্ড রকম মনোকষ্টে চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল রুমাইশার। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু ওর গলা থেকে 1 ফোঁটা আওয়াজও বের হচ্ছে না। নিজেকে এই জগতের সবচেয়ে অসহায় প্রাণী বলে মনে হচ্ছে ওর। কান্না চোখে আরো একবার অভিমানী দৃষ্টিতে বাবার দিকে তাকালো, কিন্তু শামসুল আগের মতোই মাথা নিচু করে বসে আছেন। রুমাইশার চোখে পানি দেখে জুলেখা হেসে বললেন, আরে পাগল মেয়ে, এভাবে কাদার কি আছে? তোকে কি সারা জীবনের জন্য নিয়ে যাব নাকি? তুই তো তোর বাবার মেয়েই থাকবি। এখনো বিয়ে হয়ে পারলো না, আগে থেকেই পাগলি কাঁদছে। আয়েশাও তাল মেলালেন জুলেখার সাথে। নিজের মাকে এইভাবে হাসতে দেখে ও অসহায় চোখে তাকালো মায়ের দিকে। মায়েরা নাকি সন্তানের মুখ দেখলেই সন্তানের মনের অবস্থা বুঝে যায়, সন্তানের দুঃখ কষ্ট বুঝে যায়। তাহলে তার মা কেন বুঝছে না? তার মাকে দেখছে না তার চোখে ফুটে ওঠা অসহায়ত্বের পরিমাণ? রুমাইশার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা মোচড় দিয়ে উঠছে থেকে থেকে। কি করবে ও? কাকে জানাবে? সাফওয়ানকে জানানোরও তো আর কোনো সুযোগ নেই। তাহলে কি করবে এখন? না, এ বিয়ে ও কিছুতেই হতে দেবে না। সাফওয়ানকে ছাড়াও কাউকে বিয়ে করবে না, কাউকে না। তাতে যদি ওর প্রাণটাও চলে যায় তবে তাই যাক। দাঁত মুখ শক্ত হয়ে গেল রুমাইশার। হাত দিয়ে চোখের পানিটা মুছে নিল। জুলেখা পাশে বসে রুমাইশার উদ্দেশ্যে বললেন, বিয়ে তো কালকেই। তোর বিয়ের শাড়ি গয়না সব কেনা হয়ে গেছে। রাতের বেলা একবার দেখে নিস। পছন্দ অপছন্দেরও তো একটা ব্যাপার আছে। কোনো কিছু পছন্দ না হলে কালকে জুবাইর বদলে নিয়ে আসবে। আর যেগুলো গায়ে দিতে হবে ওগুলো তোর মা যেমন মাপ বলেছে তেমন মাপে এনেছি সব। জুবাইর নিজে পছন্দ করে কিনেছে সব। একবার ট্রাই করে দেখিস হচ্ছে কি না গায়ে। জুবাইয়ের মায়ের পাশ থেকে এক প্রকার উকি দিয়েই দেখে যাচ্ছে রুমাইশাকে। ওই নরম দেহকে নিজের আলিঙ্গলে ধারণ করতে ওর আর তর সইছে না। লোলুপ দৃষ্টিতে রুমাইশাকে পরখ করছে ও পা থেকে মাথা পর্যন্ত। বিয়েটা ওর এখন হলেই ভালো। রুমাইশা নিজের জায়গায় যেন জমে গেছে। ভাবনার এক পর্যায়ে জুলেখা হঠাৎ বলে উঠলেন, কাল যেহেতু তোদের বিয়ে, তোরা দুজন একটু কথা বল নিজেদের মধ্যে। তোরা তো একে অপরকে চিনিস অনেক আগ থেকে, কিন্তু তোরা যেহেতু এখন স্বামী স্ত্রী হতে চলেছিস, তোদের তো সেভাবে প্রস্তুত করতে হবে নিজেদেরকে, তাই না? নিজেদের ভিতরে কথা বলে ঠিকঠাক করে নে। আয়শা ভরকালেন। রুমাইশা যদি জুবাইরকে বলে দেয় যে ও সাফওয়ানকে ভালোবাসে, বা সাফওয়ান আর ও একসাথে থেকেছে রাতে, তাহলে তাহলে কি হবে? না না, এটা হতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি করে তিনি জুলেখাকে বাধা দিয়ে বললেন, আরে আপা, কি দরকার? ওরা তো
চেনেই একে অপরকে। আর একবার বিয়ে হয়ে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক এমনিতেও ওরা নিজেরাই ঠিক করে নেবে। তার জন্য আগাম প্রস্তুতির দরকার হবে না। তুমি ও নিয়ে কোনো চিন্তা করো না। কিন্তু জুলেখা মানলেন না আয়েশার কথা। তিনি রুমাইশাকে উদ্দেশ্য করে বললেন, তুই জোবাইরকে নিয়ে তোর রুমে যা, গিয়ে তোরা কথা বল। ভাই বোন থেকে হাজব্যান্ড ওয়াইফ হতে গেলে একটু প্রস্তুতির তো দরকার হয়, তোরা গিয়ে কথা বল। রুমাইশার পিঠে হাত দিয়ে ইশারা করলেন উঠে যেতে, আর জুবাইরকেও বললেন। জুবাইর যেন এই সুযোগেরই অপেক্ষাতে ছিল। রুমাইশা মায়ের দিকে একবার তির্যক চোখে তাকিয়ে উঠে চলে গেল নিজের রুমে। জুবাইরও গেল ওর পেছন পেছন। রুমে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল জুবাইর, আর তারপরেই পেছন থেকে খপ করে রুমাইশার হাত ধরে নিল ও। রুমাইশা চমকে তাকালো জুবাইরের দিকে, আতঙ্কিত হয়ে বলল, এ কি ভাইয়া, আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়ুন এক্ষুনি। হাতটা জুবাইরের হাত থেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করতে লাগলো, কিন্তু জুবাইর ছাড়লো না। উল্টো বলল, কাল তো এমনিতেই আমার হয়ে যাবে, তখন তো শুধু হাত ধরবো না, তোমার সব কিছুই তখন আমার হবেই। এক রাতেই তো ব্যাপার, আর তাহলে ধরবে অসুবিধে কোথায়? রুমাইশা চরম ঘৃণার চোখে তাকিয়ে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল। তারপর কড়া গলায় বলল, দেখুন ভাইয়া, আমি আপনাকে সারা জীবন ভাইয়ার চোখেই দেখেছি, তাই আপনাকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আর তাছাড়া পুরো বাক্যটা শেষ করতে দিল না জুবাইর। তার আগেই রুমাইশার কাছে সরে এলো। জুবাইর এইভাবে কাছে সরে আসায় রুমাইশা ভরকে গেল। জুবাইর এগিয়ে এসে রুমাইশার কানের কাছে মুখ নিয়ে বলল, যত পারো আজ ভাইয়া বলে নাও, কারণ আগামীকাল রাতে তোমাকে এমন আদর করব যে আমার নামটাও ভুলে যাবে। ঘেন্নায় চোখ মুখ কুঁচকে নিল রুমাইশা। দ্রুত পায়ে পিছিয়ে গেল ও জুবাইরের থেকে। তারপর চোখ মুখকে কাঠিন্যতা এনে বলল, দেখুন ভাইয়া, আমি আপনাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, আর তার সাথে আমি এই ঘরেই এক বিছানায় থেকেছি। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। তাই ভালো হয় আপনি এই বিয়েতে না করে দিন। কিন্তু রুমাইশার কথায় জুবাইরের কোনো ভাবান্তর দেখা গেল না। ও বিশ্রী হেসে বলল, তাহলে তো তোমার এক্সপেরিয়েন্স আছে। আসলে এক্সপেরিয়েন্স ছাড়া না জমে না। আর তাছাড়া কারোর সাথে বিছানায় গেলেই যে তাকে বিয়ে করতে হবে এমন কোনো সিস্টেম নেই। আমিও তো কতজনের সাথে বিছানায় গেলাম, আমি কি সবাইকে বিয়ে করেছি? করিনি তো। আর সে তোমাকে আর কি প্লেজার দিয়েছে? আমি তোমাকে যে প্লেজার দেব তাতে তুমি তার অ্যাসিস্ট্যান্টও ভুলে যাবে। কথাটা বলেই জুবাইর আবারও সরে এলো রুমাইশার কাছে। আর তারপর রুমাইশা কিছু বুঝে ওঠার আগেই রুমাইশার চোয়ালদার ধরে ওর ঠোঁটের দিকে মুখ বাড়ালো। সেটা টের পেতেই জুবাইরকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল। আর তারপরেই দরজা খুলে দৌড় দিল সোজা বাইরের দিকে। আয়েশারা বাইরেই বসেছিলেন। রুমাইশা এসেই আয়েশার সামনে দাঁড়িয়ে গেল। তারপর কড়া গলায় বলল, মা, জুবাইর ভাইয়াকে আমি বিয়ে করতে পারবো না। আমি সাফওয়ানকে ভালোবাসি, আর বিয়ে করতে হলে সাফওয়ানকেই করব, নইলে এই জীবনে আর বিয়ে করব না। সারা জীবন অবিবাহিতই থাকবো। রাতের প্রায় 11টা। সাফওয়ান ছাদে টি টেবিলের পাশে রাখা ছোট্ট শীতল পাটির ওপর বসে ল্যাপটপে কাজ করছে। মুখে মাস্ক নেই ওর, চোখও উন্মুক্ত, চোখ মুখ ভয়াবহ রকমের শক্ত ওর। রাগে লাল হয়ে আছে সমস্ত চেহারাটা। দাঁতে দাঁত চেপে বসে আছে ও। সাফিন ধীর পায়ে সিঁড়ি ভেঙে ছাদে আসলো। ছাদে পা রেখে ডান দিকে তাকিয়ে ভাইকে তার দানবাকার শরীর নিয়ে বসে থাকতে দেখলো টি টেবিলটার পাশে। সাফওয়ানের মুখটা তেমন বোঝা যাচ্ছে না। এগিয়ে গেল সাফিন সেদিকে। কারো পায়ের শব্দ শুনে বামে তাকালো সাফওয়ান। ওর জলঝলে চোখ দেখে সাফিন ভরকে গেল হঠাৎ করে। পা থেমে গেল ওর। অপলকে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। ঢোক গিলল একবার। কিন্তু সাফিন যে সাফওয়ানকে দেখে ফেলেছে তা নিয়ে সাফওয়ানের মুখে কোনো ভাবান্তর হলো না। চোখ মুখ আগের মতোই শক্ত করে রইল, মুখে কোনো কথা বলল না। ইশারায় সাফিনকে ওর কাছে আসতে বলল। সাফিন ঢোক গিলে এগোলো সাফওয়ানের দিকে। ধীর পায়ে সাফওয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। সাফওয়ান হাতের ইশারায় বসতে বলল ওকে। সাফিন বসলো ভাইয়ের বিপরীতে। ভাইয়ের এই অদ্ভুত সুদর্শন মুখটার দিকে তাকিয়ে রইল। প্রচন্ড রকম সুন্দর আবার ভয়ঙ্কর একটি চেহারা যেন। অনুভূতিটা ঠিক যে কিরকম তা সাফিন নিজেও বুঝতে পারছে না। কিছুক্ষণ পর কাজ শেষ করে সাফওয়ান ল্যাপটপটাকে স্লিপিং মোডে রেখে
পাশে রেখে দিল। তারপর সোজাসুজি তাকালো সাফিনের চোখে। সাফিন সাফওয়ানের এমন দৃষ্টিতে কেঁপে উঠল। সাফওয়ান সাফিনের একটু কাছে সরে গিয়ে হাত রাখলো ওর কাঁধে। তারপর শক্ত গলায় বলল, আমাকে ভয় পাস না, আমি তোর ভাই, কোনো ক্ষতি করব না আমি তোর। সাফিন স্মিত হেসে বলল, ভয় পাচ্ছি না ভাইয়া, কখনো আমার চেহারা দেখিনি তো তাই চমকে গেছি। এছাড়া ভয়ের কিছু নেই, কারণ আমি জানি তোমার ব্যাপারে সব কিছু অনেক আগে থেকে, রুমিয়া পুরো আগে। সাফওয়ানের মুখে অদ্ভুত রকমের হাসি ফুটে উঠল। দুবার সাফিনের কাঁধ চাপড়ে বলল, বল কি বলতে এসেছিস? সাফিন সোজা হয়ে বসলো। তারপর চোখ মুখ গম্ভীর করে বলল, বিকেলবেলা আমি গেছিলাম রুমিয়াপুদের বাসায়, তোমার কথা মতো তুমি যা ধারণা করেছিলে তাই হয়েছে। রুমিয়াপি বলেছিল জুবাইরের নাকি দৃষ্টি ভালো না, আপুর দিকে এখন বাজে চোখে দেখছিল। আর ফেরার সময় আমি স্বর্ণপট্টি দিয়ে আসছিলাম, তখন আমি আয়েশা মামি আর তার সাথে মামির বোন আর জুবাইরকে দেখেছি। ওরা শপিং করছিল, অনেকগুলো শপিং ব্যাগও দেখলাম। মামি যদিও আমাকে খেয়াল করেনি, জুবাইরের চেহারাটা আসলেই মোটেও সুবিধার না, কেমন যেন একটু অসভ্য চাহনি সবসময়। সাফিনের কথার মাঝখানে সাফওয়ানের চেহারা আবারও আগের মতো শক্ত হয়ে গেল, চোখ দুটো তির্যক হয়ে গেল আবারও। সাফিন খেয়াল করলো সেটা। সাফিন কথা শেষ হলে সাফওয়ান কঠিন স্বরে বলল, জানি আমি এসব, তোর সাথে কি কথা হয়েছে, কার সাথে কি কথা হয়েছে বা হচ্ছে, সব জানি আমি, এভরিথিং। সাফিন অবাক হয়ে বলল, তুমি কীভাবে জানো? আপু বলেছে? সাফওয়ান অন্যদিকে ফিরে বলল, কিভাবে জানি সেটা তোর জানার প্রয়োজন নেই, এখন আমি যা বলবো তাই শোন। কাল সকালে আমার সাথে যাবি, শপিংয়ে যাব আমরা। সাফিন চোখ বড় বড় করে বলল, হঠাৎ শপিংয়ে যাবা? তা আবার আমাকে নিয়ে কী উপলক্ষে? সাফওয়ান সাফিনের দিকে তাকিয়ে নির্বিকার গলায় বলল, যেতে বলেছি ব্যাস যাবি, উপলক্ষটা শপিংয়ের সময় বুঝতে পারবি। এখন রুমে যা, গিয়ে একটা ঘুম দে, কাল অনেক কাজ করতে হবে। সাফিন মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর পার্টি থেকে উঠে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। চারিদিকে শুনশান নীরবতা। ডাইনিং এ সোফার পাশে মেঝেতে বসে আছে রুমাইশা, চোখ দুটো ফোলা তার, নাকটা লাল হয়ে আছে, থেকে থেকে নাক টানছে মেয়েটা। চোয়ালে দুটো আঙুলের দাগ লাল হয়ে ফুটে উঠেছে, নিতম্ব ছড়ানো চুলগুলো খোপা খুলে পিঠময় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওড়নাটা ডান কাঁধ আর বুক ঢেকে আছে, মাঝে মাঝেই কেঁপে উঠছে ও। আয়শা অগ্নি চক্ষু দিয়ে তাকিয়ে আছে মেয়ের দিকে। শামসুল মেঝের দিকে তাকিয়ে আছেন। জুলেখার মুখ ভার। জুবাইয়ের মায়ের পাশে সোফায় বসে তাকিয়ে আছে রুমাইশার বাম কাঁধ আর গলার উন্মুক্ত অংশে। বাম পাশের বিউটি বোনের থেকে একটু নিচে বক্ষ আরম্ভিকার সামান্য উপরে থাকা কুচকুচে কালো তিলটা ওকে চুম্বকের মতো টানছে সেদিকে। নীরবতা ভেঙে জুলেখা কথা বলে উঠলেন। আয়েশাকে উদ্দেশ্য করে তিনি বললেন, তোর মেয়ে একটা ছেলের সাথে ওই বাড়িতে এক বিছানায় থেকেছে আর তুই সেটা আমাকে এখন বলছিস? তোর নষ্টা মেয়েকে তুই আমার ছেলের ঘাড়ে চাপাতে চাস? আয়েশা রুমাইশার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, তারপর জুলেখার উদ্দেশ্যে বললেন, আমার মেয়ের সাথে ওই ছেলের ফিজিক্যাল কিছু হয়নি, সেটা তোমাকে আমি বলছি। আর তুমি আমার মেয়েকে নষ্টা বলছো? আর তোমার ছেলে কি? তোমার ছেলে পীর? তোমার ছেলে তো নিজের মুখে স্বীকার করেছে যে সে কত মেয়ের সাথে। আর তুমি নিজের ছেলের চরিত্র না দেখে আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলছো? জুলেখা মুখ বাঁকিয়ে বললেন, ছেলে মানুষের ওরকম একটু একটু থাকে, তাছাড়া ও বাইরে থেকে এসেছে, ওখানে যেরকম কালচার সেভাবে ও নিজেকে মানিয়ে নিয়েছে। দেশে এসে তো কিছুই করেনি, দেশে কিছু করলে না হয় তুই বলতি। আর তোর মেয়ে তো তোর সামনে দিয়ে সব কিছু করে গেছে, আর তোরা কিছুই করতে পারিসনি। আয়েশা বোনকে থামিয়ে দিয়ে বললেন, ফাও লজিক দিও না আপা, চরিত্রহীনদের আবার দেশ কি বিদেশ কি, যে চরিত্রহীন সে সবখানেই চরিত্রহীন। তুমি আর নিজের ছেলের হয়ে ওকালতি করো না। আর আমার মেয়েকে আমি যথেষ্ট শাসন করেছি, তোমার মতো লাই দেইনি। এমন সময় জুবাইয়ের মা আর খালাকে থামিয়ে দিয়ে বলল, মা, খালা, তোমরা থামবে প্লিজ? তোমরা চুপ করো এখন। বিয়েটা যেহেতু আমাদের, তাই কথা আমরা বলবো। তোমরা থামো। আমার রুমিকে বিয়ে করতে কোনো অসুবিধে নেই,
বিন্দুমাত্র অসুবিধে নেই। ও কার সাথে কি করলো সেটা আমার দেখার বিষয় না। ও আমার বউ হয়ে গেলে এইসব আর ম্যাটার করবে না। ওকে আমার খুব ভালো লেগেছে, তাই বিয়ে আমি ওকেই করব। পাস্ট আমারও আছে, ওরও আছে, দুইটা মিলে সমান সমান। এখন তোমরা থামো। মেঝে থেকে গর্জে উঠল রুমাইশা। আমি কখনোই আপনাকে বিয়ে করব না। আমি মরে যাব তবু আপনাকে বিয়ে করব না। আমি সাফওয়ানকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। এই কথা বলার সাথে সাথেই আয়েশা ঠাস করে চড় মারলেন রুমাইশার মুখে আবারও। তারপর রুমাইশার চুলের মুঠি করে ধরে বললেন, তুই এত কিছু করার পরও ছেলেটা যে তোকে বিয়ে করতে চাইছে তাতে তুই শুকরিয়া আদায় কর। বেয়াদব কোথাকার, সামান্য অপরাধবোধ নেই ওর মুখ ভিতরে, উল্টো গলা উঁচু করে কথা বলছে। তোর জন্য আজ আমাকে অন্য মানুষের সামনে ছোট হতে হচ্ছে, শুধুমাত্র তোর জন্য। শামসুল আর থাকতে পারলেন না, আয়েশার উদ্দেশ্যে কড়া গলায় বললেন, আয়শা, ওকে ছেড়ে দাও। ওকে আর একটাও আঘাত করবা না তুমি। ও বিয়ে করতে না চাইলে ওকে মোটেও জোর করতে পারো না তুমি। ও সাফওয়ানকে বিয়ে করতে চাইলে তাই করবে। সাফওয়ান জুবাইর থেকে 1000 গুণ ভালো ছেলে। কোনো লুচ্চা বদমাশের হাতে মেয়ে তুলে দেওয়ার থেকে কোনো জঙ্গলির হাতে মেয়ে দিয়ে আমি বেশি নিশ্চিন্ত থাকব। সাফওয়ান আর যাই করুক কখনো রুমিকে ঠকাবে না, আর না কখনো অন্য কারোর কথা মাথায় আনবে। আমার মেয়ে বিয়ে আমি জোর করে দিতে চাই না মোটেও। আয়েশা ফুঁসে উঠলেন, মোটেও সাফওয়ানের সাথে আমি ওর বিয়ে দেব না। যাকে একবার মেয়ে দেব না বলেছি তাকে আমি আবার ডেকে ডেকে মেয়ে দেব? কখনোই না। তুমি তোমার মেয়ের সুখের থেকে তোমার আত্মসম্মানটাকে বেশি বড় করে দেখছো আয়শা। তুমি তো কখনো এরকম ছিলে না আয়শা। কবে থেকে তুমি এরকম হলে? কবে থেকে তুমি তোমার মেয়ের চিন্তা ছেড়ে দিয়ে নিজের চিন্তা শুরু করেছো? আমার মেয়েকে আমি কোনো মতেই জোর করে বিয়ে দেব না। এতে না আমার মেয়ে সুখে থাকবে আর না আমরা। আয়েশার মাথায় জেদ চাপলো, ভয়ানক রকমের জেদ। আয়েশা রুমাইশার চুল ছেড়ে দিলেন। মায়ের থেকে ছাড়া পেয়ে রুমাইশা ফুপিয়ে উঠল। মাথার পেছনে প্রচণ্ড ব্যথা করছে ওর। ব্যথা পাওয়া জায়গায় নিজের হাতটা রেখে ফোপাতে লাগলো ও। আয়েশা জুবাইরের দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়ে বললেন, জুবাইর বাবা, তুই বিয়ে করতে রাজি? তুই রাজি থাকলে বিয়ে আজকে রাতেই পড়ানো হবে। সাফওয়ান এতক্ষণ পাটির ওপর ওভাবেই বসেছিল ল্যাপটপ নিয়ে। হঠাৎই ধাম করেই ল্যাপটপটা বন্ধ করে দিল। তারপর ফোনটা নিয়ে কল করলো সাফিনের কাছে। সাফিন তখন কেবল ঘুমিয়েই ছিল। রিংটোন বেজে উঠতেই সাফিনের ঘুম থেকে তড়বড় করে উঠে গেল। ভাইয়ের কল দেখে রিসিভ করলো তাড়াতাড়ি। সাফিন রিসিভ করতেই সাফওয়ান ফোনের ওপাশ থেকে গমগমে কণ্ঠে বলল, রেডি হ, আমরা বেরোবো। ভাইয়ের কথা শুনে সাফিল বেয়াক্কেলের মতো বসে রইল বিছানায়। কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, বেরোবে মানে? এত রাতে কোথায় যাব? সাফওয়ান নিজের রুমে ঢুকতে ঢুকতে বলল, রেডি হতে বলেছি, রেডি হ। কোথায় যাব সেটা গেলে বুঝতে পারবি। ফার্স্ট ফার্স্ট 10 মিনিট সময়, এর ভেতর রেডি হয়ে গ্যারেজের সামনে আয়। বলে ফোনটা কেটে দিল সাফওয়ান। সাফিন ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত পায়ে বিছানা ছেড়ে উঠল। ওয়াশরুমে গিয়ে দ্রুত হাত মুখ ধুয়ে রুমে এসে তাড়াতাড়ি করে একটা প্যান্ট আর শার্ট পরে নিল। তারপর ফোনটা হাতে নিয়ে রুমের বাইরে এসে দেখে সাফওয়ানও নামছে সিঁড়ি দিয়ে। দুই ভাই একসাথে নামলো। হল রুম দিয়ে যাওয়ার সময় রুনিয়া আর ইফতিয়াকের রুমের সামনে হঠাৎ করেই থেমে গেল সাফওয়ান। ভাইয়ের দেখা দেখেই সাফিনও থেমে গেল। সাফওয়ান নক করলো দরজায়। 3 বার নক করার পর ঘুম ঘুম চোখে দরজা খুলে দিলেন রুনিয়া। এত রাতে দুই ছেলেকে একসাথে এমন ফিটফাট হয়ে সামনে দেখে চমকালেন রুনিয়া। পেছনে ফিরে ইফতিয়াকের দিকে তাকালেন একবার। ভদ্রলোক গভীর ঘুমে আছেন। নকের শব্দে তার ঘুম ভাঙেনি। আবার সামনে তাকিয়ে দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলেন রুনিয়া। তারপর দরজাটা বাইরে থেকে আটকে দিলেন। সাফওয়ানের সামনে এসে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোরা দুজন এত রাতে একসাথে? এত সেদে গুজে আসছিস কেন? কোথায় যাচ্ছিস নাকি? সাফওয়ান মায়ের হাতটা নিজের হাতের মুঠিতে নিয়ে বলল, নতুন জীবন শুরু করতে যাচ্ছি মা, দোয়া কইরো। নতুন জীবন মানে? একবার সাফওয়ানের দিকে আর একবার সাফিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তিনি। সাফিন হাত নাড়িয়ে বোঝালো যে সে নিজেও জানে না তার ভাইয়ের কথার আগামাথা। সাফওয়ান রুনিয়াকে বলল, বাড়ি ফিরে আসি, তারপর বুঝতে পারবা। এখন বেশি বেশি দোয়া করো, আসি মা।
বলে রুনিয়ার হাতটা ছেড়ে দিয়ে সাফিনকে ইশারা করে মেইন ডোর খুলে বাইরে বেরিয়ে গেল সাফওয়ান। সাফিন একবার মায়ের দিকে তাকিয়ে চলল ভাইয়ের পেছন পেছন। রুমাইশার রুমে রুমাইশাকে জোর করে শাড়ি পরাচ্ছেন আয়েশা আর জুলেখা। রুমাইশা বারবার শাড়ি টান দিয়ে খুলে ফেলছে আর প্রতিবারই আয়েশা ওকে থাপ্পড় মারছেন। মায়ের থাপ্পড় খেয়েও রুমাইশা নমনীয় হচ্ছে না, উল্টে ওর জেদ উত্তরোত্তর বেড়েই চলেছে। চোখ মুখ শক্ত করে আছে ও। পরের বার শাড়ি টান দিয়ে খুলতেই আয়েশা রুমাইশার মুখ টিপে ধরে তির্যক কণ্ঠে বললেন, ভালোই ভালো শাড়ি পরে নে কিন্তু, নইলে তোকে আমি শেষ করে ফেলবো। তোর বিয়ে করাই লাগবে। তুই বিয়ে না করে কোথায় যাস আমিও দেখব। রুমাইশা দাঁতে দাঁত চেপে বলল, আমার প্রাণ থাকতে আমি সাফওয়ান ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তুমি আমাকে শেষ করেই ফেলো, এছাড়া আমাকে বিয়ে দিতে পারবে না তুমি। আমিও দেখব তুমি আমার বিয়ে কিভাবে দাও। পাশ থেকে জুলেখা রুমাইশার উদ্দেশ্যে নরম গলায় বললেন, দেখ রুমিমা, সে তো বিয়েটা করতেই হবে, তাই এত ঝামেলা না করে মেনে নে। তোর বাবাকে বুঝিয়েছি আমরা, তোর বাবাও তো বুঝেছে। আর তাছাড়া তুই তোর বাবা মার মত ছাড়া বিয়ে করবি এটা তো হয় না। তারা পছন্দ করে যেখানে বিয়ে দিতে চাইছে সেখানেই বিয়েটা করে নে। তারা তো আর তোর খারাপ চাইবে না। রুমাইশা ফুঁসে উঠে বলল, কে আমার কেমন ভালো চায় তা আমার জানা হয়ে গেছে। ভালোই যদি চাইতো তবে তোমার ওই লুচ্চা ছেলের সাথে আমার বিয়ে দিতে চাইতো না, জোর করতো না আমাকে বিয়ের জন্য। আমি যাকে চাই তার সাথেই বিয়েটা দিত। নিজের জেদ বজায় রাখার জন্য আমাকে তোমার ছেলের সাথে বিয়ে দিচ্ছে। বলির পাঠা মনে করেছে আমাকে না। আমি কোনোভাবেই এই বিয়ে করব না, আমাকে মেরে ফেললেও না। শামসুল খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। একদিকে মেয়ে চাইছে একজনকে, তার ভালো খারাপ উভয় দিকই আছে। অন্যদিকে স্ত্রী, ছেলে, স্ত্রীর বোন সবাই অন্য একজনকে চাইছে, যে নিজেও মেয়েকে চাইছে। তারও ভালো খারাপ উভয় দিক বিদ্যমান। কোন দিকে যাবেন উনি ভাবতে পারছেন না। তার স্ত্রীর জেদের বশে আর কি শুরু করেছে তিনি বুঝে উঠতে পারছেন না। তার মেয়ে মায়ের চাইতেও বেশি জেদি, জেদে জেদে ভরপুর তার চারপাশ। কোন দিকে যাবেন তা তিনি ভেবে উঠতে পারছেন না। মেয়ের চিৎকার চেঁচামেচি কানে আসছে তার থেকে থেকে। তার কানে আসছে স্ত্রীর দেওয়া থাপ্পড়ের শব্দ। নিজের ঘরে দম মেরে বসে আছেন তিনি, যা হচ্ছে তাই হতে দিচ্ছেন। স্রোতের সাথে তাল মিলিয়ে চলাই তার জন্য ভালো হবে হয়তো। বিয়ে পড়ানোর জন্য এলাকার মসজিদের ইমামকে খবর দেওয়া হয়েছে, আর বিয়ের খবরটা ছেপে যেতেও বলা হয়েছে। গ্রামের অন্য প্রান্তে ইমামের বাড়ি হওয়ায় আসতে একটু সময় লাগবে, রাত প্রায় 12টার বেশি। এই সময়ে তো কেউ আসতে চাইবে না হুট করে। তবুও সে যে আসতে চাইছে এতেই আয়েশা খুশি। দেরি হলেও সমস্যা নেই, বিয়ে তো আজ হবেই যেভাবেই হোক। শেষ রাতে হলেও বিয়ে আজকে দিয়েই ছাড়বেন তিনি। রুমাইশাকে শাড়ি পরানো যাচ্ছে না। জুলেখা কয়েকটা গয়না পরিয়েছিল, সেগুলোও সব টেনে টুনে ছিঁড়ে ফেলে খুলে ফেলেছে সে। কাটছে না এখন আর, উল্টো তার চোখে মুখে দেখা যাচ্ছে হিংস্রতা। হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে ভাঙছে। আয়েশা, জুলেখা কেউই থামাতে পারছে না ওকে। সমানে চিৎকার করে যাচ্ছে ও। শামসুল আর বসে থাকতে পারলেন না, নিজের রুম থেকে বেরিয়ে রুমাইশার রুমের দিকে এগিয়ে গেলেন। রুমের ভেতরে ঢুকলেন না, বাইরে থেকে আয়েশার উদ্দেশ্যে বললেন, আয়েশা, ও শাড়ি পরতে না চাইলে জোর কইরো না, যেভাবে আছে ওভাবেই থাকো। কাল যখন যাবে জুলেখাদের সাথে তখনই পড়াইও। এখন এমন জোর জবরদস্তি করলে ব্যাপারটা আরো খারাপের দিকে যাবে। ছেড়ে দাও ওকে। পাড়া প্রতিবেশীদের বাড়ি একটু দূরে দূরে বলে বেঁচে যাচ্ছ, নাইলে ও এভাবে চিৎকার করলে কেউ যদি শোনে তাহলে মান সম্মান কোথায় যাবে ভেবেছ? বাবার কথা শুনে রুমাইশা চিৎকার করে কাঁদলো। এবার প্রাণপণে চিল্লাতে চিল্লাতে বলল, বাবা, তুমিও এদের সাথে মিলে আমাকে এভাবে ওই অসভ্যের হাতে তুলে দিতে চাও? বাবা, আমি বিয়ে করব না বাবা। আমি সাফওয়ানকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, মরে যাব আমি তোমরা এমন জোর করলে। ওই জুবাইর যদি আমাকে ছয় তবে আমি আত্মহত্যা করব আজকেই, শেষ করে দেব নিজেকে। বাবা, তখন তুমি কি করো আমিও দেখব। তোমার কাছে তোমার মেয়ের থেকে তোমাদের মান সম্মান বড় হয়ে গেল। তোমরা আমাকে তোমাদের মান সম্মানের জন্য কোরবানি করে দিচ্ছ। তোমাদের মতো বাবা মায়ের আমার কোনো প্রয়োজন নেই। আমি পালাবো ওদের বাড়ি থেকে, আমি রাস্তায় পচে মরবো, তবুও তোমাদের বাড়িতে আর ফিরবো না কোনোদিন। তখন তোমরা দেখো। শামসুল রুমাইশাকে শান্ত করার জন্য কোনো কথা খুঁজে পেলেন না। আয়েশাকে আবারও বললেন, ওকে জোর কইরো না, যা পড়া ছিল তাই পড়াই দাও। পরিস্থিতি আর খারাপ কইরো না তোমরা।
তারপর চলে গেলেন আবারও নিজের রুমে। পেছন থেকে রুমাইশা চিৎকার করে বলতে লাগলো, বাবা, আমার সাথে এমন অবিচার কইরো না তোমরা, আমাকে জোর করে বিয়ে দিও না, এরকম কইরো না তোমরা, আমাকে এই জাহান্নামে ফেলে যাইও না বাবা। বাবা, তুমি বলেছিলে তুমি সাফওয়ানের সাথে আমাকে বিয়ে দিবা, তোমার কোনো আপত্তি নেই, তাহলে তুমি এখন আমার সাথে এমন করলে কেন? আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলে তুমি? তুমি কথা দিয়ে কথা রাখোনি বাবা। কেমন বাবা তুমি? তোমার কি আমার জন্য একটু মায়া হচ্ছে না বাবা? বাবা। শামসুলের চোখের কোণা ভিজে উঠল। কোনো কথা না বলে তিনি নিজের রুমে গিয়ে আবারও বসলেন বিছানায়। রুমাইশা সমানে কান্না করে যাচ্ছে আর সেই সাথে চিৎকার করছে। জুলেখা কয়েকবার শান্ত করার চেষ্টা করলেন ওকে, কিন্তু শান্ত হলো না ও। জুবাইর মাঝে মাঝে এসে রুমে উকি দিয়ে যাচ্ছে। রুমাইশার সব কান্নাকাটি ওর একদম পছন্দ হচ্ছে না। এইসব ভালোবাসা ফাঁসার দাম আছে নাকি? এসব নিয়ে এত আতিক্ষেতা করার কি আছে ভেবে পেল না ও। বিয়েটা একবার হয়ে গেলেই হয়। সাফওয়ান সহ সাফওয়ানের বাবার নামটা ভুলিয়ে দেবে ও। শামসুল আর একবার ফোন দিলেন ইমামের কাছে। ইমাম আসছে বললেন, হেঁটে আসছে, সময় লাগছে তাই একটু। এখন তো আর কেউ ওকে গাড়িতে করে পৌঁছে দেবে না। সাফওয়ান আর সাফিন রাস্তাতে। সাফওয়ান ড্রাইভ করছে। চোখ মুখ ওর ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সমস্ত মুখে হিংস্রতা ফুটে উঠেছে ওর, দাঁতে দাঁত চেপে আছে। সাফিন ভয় পেয়ে যাচ্ছে ভাইকে দেখে। মাঝে মাঝে আর চোখে তাকিয়ে ভাইয়ের মুখের অভিব্যক্তি দেখছে ও। ভয়ঙ্কর রকমের কাঠিন্যতার ছাপ পড়েছে সাফওয়ানের মুখে। ওরা কোথায় যাচ্ছে আর কেন যাচ্ছে তার কিছুই জানে না সাফিন। কয়েকবার জিজ্ঞেস করতে গিয়েও করেনি ভাইয়ের এমন কাঠিন্যপূর্ণ চেহারা দেখে। সাহসে কুলাচ্ছে না ওর। এমন সময় গাড়ির ড্যাশবোর্ডের উপরে রাখা সাফওয়ানের ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে কলারের নাম দেখে সাফওয়ানের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। সাফিন খেয়াল করলো সেটা। সাফওয়ান বাম হাতে ফোনটা তুলে রিসিভ করেই বলে উঠল,